আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। সবাইকে স্বাগত জানাচ্ছি এনটিভির ক্রীড়া বিষয়ক সাপ্তাহিক আয়োজন গ্যালারিতে। আপনাদের সঙ্গে আছি আমি মমিনুর রিপন এবং আজকে আমাদের সাথে উপস্থিত আছেন দুই সহকর্মী নিলয় মজুমদার এবং কুশল ইয়াসির। দর্শক, আজকে আমরা অনুষ্ঠানটি সাজিয়েছি পুরো বছর জুড়ে বাংলাদেশের খেলাধুলা, আন্তর্জাতিক খেলাধুলা, সব খেলাধুলা ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ যেসব খেলা রয়েছে, যেসব ইভেন্ট রয়েছে, সেগুলো নিয়ে আমরা আজকের পর্ব সাজিয়েছি। আমরা আলোচনা করব অবশ্যই, তার আগে একটু দেখে আসি বছর জুড়ে বাংলাদেশের ক্রিকেটটা কেমন ছিল। রিপন, আপনি তো ক্রিকেটের সংবাদগুলো বেশি সংগ্রহ করেছেন বছর জুড়ে। বাংলাদেশ সাদা পোশাকে ঘরের মাটিতে তেমন উজ্জ্বল ছিল না পারফরমেন্স, কিন্তু বিদেশের মাটিতে আমরা দেখেছি যে তারা পাকিস্তানের মতো দলকে হোয়াইট ওয়াশ করেছে, ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও সিরিজ ড্র করতে সমর্থ হয়েছে। আপনার ভাবনাটা কি এবারের টেস্ট ক্রিকেট নিয়ে? টেস্ট ক্রিকেট আসলে এই বছরটা বাংলাদেশের জন্য শুরুতে চ্যালেঞ্জিংই ছিল, যে এবছর অনেক বেশি টেস্ট খেলবে তুলনামূলক বাংলাদেশ। সেদিক থেকে বাংলাদেশের প্রিপারেশনটা ভালো ছিল, কিন্তু আসলে যদি অ্যাকচুয়ালি জিজ্ঞেস করেন যে ঘরের মাটিতেই বাংলাদেশ, আমার কাছে প্রথম মনে হয় যে বাংলাদেশ নিজেদের উইকেটটা আসলে ব্যবহার করতে পারেনি, অথবা বাংলাদেশ চাহিদা মতো তাদের উইকেটটা পায়নি। একটু ভালো করে দেখবেন, বাংলাদেশ এই বছরে যে টেস্টগুলো জিতেছে বিদেশের মাটিতে, এবং যে উইকেটে পেসাররা ভালো করেছে, স্পেশালি আপনি যদি পাকিস্তানের কথা বলেন এবং ওয়েস্ট ইন্ডিজের কথা বলেন, সাবকন্টিনেন্টের মধ্যে বাংলাদেশ এবং ইন্ডিয়ায় যেহেতু একটু স্লো উইকেট স্পিন সেখানে একটু বেশি সহায়তা পায়, সেক্ষেত্রে আমার মনে হয় এই কারণে আমাদের যে হোম অ্যাডভান্টেজটা আমরা একেবারে নিতে পারিনি। এই ব্যর্থতার কারণে মেনলি আমার কাছে মনে হয় এই একটা হলো বড় কারণ। আসলে কারণ অনেকগুলো থাকে, এটি আমি একটু হাইলাইট করলাম যে আসলে পেস ইউনিট যেখানে বাংলাদেশ ভালো ব্যবহার করতে পেরেছে, বাংলাদেশের জয়টা আসলে সেখানে হয়েছে। এই বছর আরও একটি প্রশ্ন হতে পারে আমাদের জন্য, একটা হচ্ছে আমরা ওয়ানডেতে যে পরিমাণ সুনাম নিয়ে বাংলাদেশ খেলে থাকে সেরকম তার সেই ফলাফলটা বাংলাদেশ আনতে পারেনি। তো ওয়ানডেতে আপনার বাংলাদেশের এই ব্যর্থতার কারণ আপনার কাছে কি মনে হচ্ছে? আমার কাছে মনে হয় যে আসলে শুরুর দিকেই আসলে প্রথম শ্রীলঙ্কা সফরে যে বাংলাদেশ ছিল, ওই জায়গাটাতে বাংলাদেশ একটা বড় ধক্কা খেয়েছে ওয়ানডেতে। 3 ম্যাচের সিরিজ আসলে এটাকে কোনো কজ হিসেবে দাঁড় করানো যাবে না যে টেস্টের পরে ওয়ানডে খেলেছে বা টি20 পরে ওয়ানডে খেলেছে। ইন্টারন্যাশনাল খেলা খেললে আপনাকে ওই ধরনের ক্যাপাবিলিটি নিজের মধ্যে রাখতে হবে। সো শ্রীলঙ্কার বিপক্ষে যেটা বাংলাদেশ সিরিজ কামব্যাক করেছিল, প্রথমে টি20 সিরিজ হারের পরের যে সিরিজটা হেরেছে সেটা কিন্তু দেখবেন যে আফগানিস্তানের সাথে, এবং শারজায় কিন্তু বাংলাদেশের রেজাল্ট অতীত ইতিহাস কিন্তু ভালো ছিল না, এবং ভারতের সাথে সিরিজের পর বাংলাদেশে এসে সাউথ আফ্রিকার সাথে দুটো টেস্ট খেলে বাংলাদেশ ওডিআই খেলতে গিয়েছে। এবং মূল যেটা সমস্যা আমার মনে হচ্ছে যে প্লেয়ারগুলো কিন্তু একই, একটা লম্বা টেস্ট খেলার পর একটু পরিবর্তন করে। আর আমাদের যদি স্পেশালিস্ট কোনো টিম নেই ওয়ানডে টি20 বা টেস্টের জন্য, সেক্ষেত্রে আমার মনে হয় যে প্লেয়াররা নিজেদেরকে আসলে সঠিক ব্যবহারটা করতে পারে নাই, যে কারণে ওয়ানডেতে একটু প্রবলেম হয়েছে। আপনি আবার দেখেন ওয়েস্ট ইন্ডিজে গিয়ে ডিফারেন্ট ওয়েদারে তারা কিন্তু টি20তে ভালো করেছে, টেস্টও ভালো করেছে, শুধু মাঝখানে ওয়ানডেটা নিজেদের ফরম্যাট, খুবই পরিচিত ফরম্যাট। মিরাজ শারজায় ক্যাপ্টেন্সি নিয়েছেন, ওই ক্যাপ্টেন্সিটা সেখানে চেষ্টা করেছেন, এর মধ্যে একটা বড় উইপেন সাকিব আল হাসানকে তিনি পাননি। সব মিলিয়ে আসলে আমার কাছে মনে হয় ওয়ানডেতে বাংলাদেশের মাইন্ড সেট আপটা এবার একটু ডিফারেন্ট ছিল। বাংলাদেশ যে মাইন্ড সেট আপে ওয়ানডে খেলে, সেই মাইন্ড সেট আপটা বাংলাদেশ এবার ওয়ানডে খেলতে পারেনি। অথচ বাংলাদেশের জন্য সবচেয়ে বড় ইভেন্টটা হচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি, যেটা হবে আপনার ওয়ানডে ফরম্যাট। হ্যাঁ হ্যাঁ। তো ওয়ানডে দলে কোনো ব্যালেন্সের অভাব, কারণ আমাদের ব্যালেন্সের একটা অভাব ছিল ওয়েস্ট ইন্ডিজে। আমরা যেটা ব্যালেন্স আপনার তো আসলে বাংলাদেশের যেটা মূল প্রবলেম নিলয়, আপনিও গিয়ে থাকেন, কুশলও গিয়ে থাকেন, আমরা অনেক সময় অনেকজন দেখি যে মাইন্ড সেট আপটা যেটা বড়, যে আমরা এই 15 জন 20 জন বা 30 জন প্লেয়ারকে ওয়ার্ল্ড কাপের জন্য এক্স্যাক্টলি তাদেরকে রেখে গেলাম, যদি ইনকেস আমরা এক্সট্রা অর্ডিনারি কোনো প্লেয়ার পাই তাহলে হয়তো এখান থেকে একজনকে পিক করবো। এইরকম প্ল্যানটা আসলে বিসিবির প্ল্যানটা খুবই দুর্বল হয়ে থাকে। সাকিবের প্রসঙ্গটি যখন আসলো, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে সফলতম ক্রিকেটার সাকিব আল হাসান, এই বছরটি তার জন্য বেশ ঘটনাবহুল ছিল। আমরা দেখেছি যে তার উত্থান এবং পতন, এবং তিনি বলেছিলেন যে ঘরের মাঠেই কিন্তু তিনি নিজের ক্যারিয়ার শেষ টেস্টটি খেলতে চান, কিন্তু শেষ পর্যন্ত তা হয়নি। আসলে দেশের খেলাধুলার জন্য এবং ক্রিকেটের জন্য বিষয়টা খুবই হতাশাজনক। আসলে আমরা সাকিবের মতো এরকম প্লেয়ার প্রডিউস করতে কতটা তৈরি আছি না, এটা আসলে দুঃখজনক হলো, বাস্তব কথা হচ্ছে সাকিবের মতো ক্রিকেটার খুব সহসা আপনি পাবেন না। এটার জন্য আপনাকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হতে পারে, এবং এমনও হতে পারে যে সাকিবের পর আমরা হয়তো বা সাকিবের মতো কাউকে দেখে যেতে পারবো না, হতে পারে। এরকম প্লেয়ার আসলে পাওয়া খুবই কঠিন। আমরা তাকে তো সঠিক মূল্যায়নটা
হয়তোবা বাংলাদেশ তাকে অ্যাজ এ ক্রিকেটার সেই মূল্যায়নটা করতে পারলো না। হ্যাঁ, রাজনীতির তিক্ততা সে হারে হারে টের পাচ্ছেন, কিন্তু মানে অ্যাজ এ ক্রিকেটার তিনি বাংলাদেশকে সাকিবের মাধ্যমেই অনেকে বাংলাদেশকে চিনেছে। সো এই জায়গাগুলোর কারণে সাকিবকে আসলে যদি বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেই সম্মান দিয়ে, সেই ভালোবাসা দিয়ে, সেই গৌরবভাবে গর্বিত করে যদি বিদায়টা দিতে পারতো, এটা মনে হয় যে বাংলাদেশের ক্রিকেটের জন্য একটা বড় অর্জন হয়ে থাকতে পারতো। কিন্তু আসলে সময় এবং পরিস্থিতি বলে দেয় আসলে ঘটনার কি হয়। তবে খেলাধুলায় চলাকালীন সময়ে রাজনীতিটা আসলে খেলোয়াড়দের না করাটাই উত্তম আর কি, আমরা যেটা শিখলাম আর কি। আপনার কি মনে হয় পরবর্তীতে বিসিবি এই বিষয়ে কোনো পদক্ষেপ নেবে কিনা? এটা আসলে ব্যক্তিগত বিষয়, আপনি চাইলে রাজনীতি করতে পারেন, এখানে তো কেউ কাউকে নিষেধ করতে পারে না, কিন্তু আপনি খেলা চলাকালীন সময়ে রাজনীতি করতে পারেন কিনা বিসিবি এই সিদ্ধান্তটা ভেবে দেখতে পারে। আমাদের খেলাধুলার আমরা শুধু ক্রিকেট নিয়ে আলাপ করলাম, তাই তো? এখন অনেক আছে, ফুটবল আছে, অলিম্পিক আছে, অনেক কিছু নিয়ে আলাপ করবো, তাই না? আমাদের হাতে সময়ও কম। তবে আমরা সেকেন্ড পার্টে গিয়ে ইন্টারন্যাশনাল খেলাধুলা এবং বাংলাদেশের মেয়েদের খেলাধুলা, ফুটবল সব কিছু নিয়ে একটু আলাপ করব। দর্শক, এখনও খেলাধুলার বেশ কিছু গল্প আমাদের বাকি আছে, সেই জিনিসগুলো আপনাদেরকে দেখাবো। বেশ কিছু রিপোর্ট আমাদের হাতে আছে খেলার জন্য। কুশল, আপনার কাছে একটু জানতে চাইবো, নারী ফুটবল দল পুনরায় সাফ জিতেছে, শিরোপা ধরে রেখেছে, আপনি সেই সফরে উপস্থিত ছিলেন। আসলে এনভায়রনমেন্টটা কি ডিফারেন্ট ছিল বাংলাদেশ এবং নেপালের? ফাইনালে বাংলাদেশের মেয়েরা একেবারে মানে এমন একটা জায়গায় খেলছে যেখানে তাদের সাপোর্টিং আসলে কেউ নাই, একদম প্রতিপক্ষের মাঠের প্রচণ্ড গ্যালারি, এবং আপনি বারবার জানাচ্ছিলেন যে মানে উপচে পড়া ভিড়। আসলে পরিস্থিতিটা কেমন ছিল একটু যদি ব্যাখ্যা করেন। দেখেন, মেয়েদের জন্য 2022 সালের পর থেকে কিন্তু একটি বাড়তি প্রত্যাশা সবারই তৈরি হয়েছিল, কিন্তু আমরা দেখেছি যে তার আন্তর্জাতিক তেমন একটি ম্যাচ খেলেনি, প্রস্তুতিও তেমন ভালো ছিল না, নতুন কোচ তাও বিদেশি, তার সঙ্গে কমিউনিকেশনে অনেক ঝামেলা ছিল। আমরা দেখেছি যে টুর্নামেন্ট জুড়েও কিন্তু পিটার বাটলারের সঙ্গে এই প্রবলেমগুলো বারবার ফেস করছিল মেয়েরা। এবং প্রথম ম্যাচে আমরা দেখলাম যে পাকিস্তানের বিপক্ষে ড্র করেছে, যে পাকিস্তান শক্তির বিবেচনায় আমাদের কাছে খুবই নিম্নমানের ছিল এবং পিছিয়ে ছিল তারা, কিন্তু শেষ পর্যন্ত ভারত পাকিস্তানের বিপক্ষে আবার সেমিফাইনাল এবং নেপালের মতো শক্তিশালী প্রতিপক্ষর সঙ্গে আমরা কিন্তু জিতে চ্যাম্পিয়ন হয়েছিলাম। মাঠের পরিস্থিতি যদি বলি, নেপালের যারা দর্শক ছিল তারাই কিন্তু মাঠে প্রবেশ করতে পারছিলেন না, এমন ভিড় ছিল। বাংলাদেশের যারা খুব কম মানুষ এই টিকিটগুলো পেয়েছিলেন। তো সব মিলে বাংলাদেশ এই টুর্নামেন্টটা আসলে যেভাবে জিতেছে তা সত্যি মানে অকল্পনীয় আমাদের কাছে, কারণ আমরা খুব কাছ থেকে দেখছিলাম। আর টুর্নামেন্টের মধ্যে শুরু থেকে অনেক সমস্যা ছিল দলের মধ্যেও, কিন্তু শেষ পর্যন্ত শিরোপাটা জিততে পেরেছি। কুশল, আমরা টানা দুবার এশিয়ার সেরা দল হলাম। এশিয়ান কাপের প্রস্তুতির জন্য বাফুফের নতুন পর্ষদ এসেছে, কি মনে হয় কেমন প্রস্তুতি বা কেমন পদক্ষেপ তা গ্রহণ করবেন? আমরা দেখলাম যে গত টুর্নামেন্টটা শেষ হওয়ার পর থেকে এখন পর্যন্ত কিন্তু মেয়েরা কোনো প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেনি, এবং সবচেয়ে মেইন যে সমস্যাটা লিগ কবে হবে সেটাও কিন্তু জানা নেই। আমি একটু কারেকশন যদি নিলাকে করে দিতে চাই, আমরা দক্ষিণ এশিয়ার সেরা হয়েছি। আমাদের স্বপ্ন হচ্ছে এশিয়ান পর্যায়ে যাব, কিন্তু এশিয়ান পর্যায়ে ভালো করব। তবে সেক্ষেত্রে আমাদের যে প্রয়োজন হচ্ছে প্রস্তুতিমূলক ম্যাচ খেলা, আন্তর্জাতিক ম্যাচ খেলা, আমাদের থেকে যারা শক্তিশালী প্রতিপক্ষ তাদের বিপক্ষে মাঠে নামা। কিন্তু বাফুফের বর্তমান কমিটি, আগের যে কমিটি ছিল, নতুন কমিটির দায়িত্ব নিয়েছে, তারা এখন পর্যন্ত কেউই আসলে সেটি স্পেসিফিক বলতে পারছে না। আমাদের যে মেয়েরা তারা নেক্সট কোন মাসে কাদের বিপক্ষে খেলবে তারা কিন্তু এখনও সেটি স্পষ্ট করতে পারছে না। ওকে, আমরা দেশের ক্রিকেট দেখলাম, দেশের ফুটবল এবং অন্যান্য খেলা দেখলাম। এবার একটু আমরা দেখি বছর জুড়ে আন্তর্জাতিক অঙ্গনে কী কী খেলা হয়েছে। নিলয় সেগুলো আসলে অনেক বেশি ফলো করেছেন, বিভিন্ন সময় নিলয়কে রাত জাগতে হয়েছে। নিলয় রাত জেগে আসলে কি মানে এন্টারটেনমেন্ট পেয়েছেন যে পর্যাপ্ত খেলার মোমেন্টগুলো বিভিন্ন সময়? না, অবশ্যই দারুণ অনুভূতি এবং দারুণ খেলার যে আপনার কাছে শুনবো। অবশ্যই আপনার কাছে অনেক মানে এত ঘটনা শেষ হচ্ছে না, আন্তর্জাতিক এত ঘটনা ঘটে গেছে। নিলয়, প্রথমে ফুটবলটাই জানতে চাই নিলয়ের কাছে, মানে হাউ অ্যাবাউট ফুটবল? রিয়াল মাদ্রিদের চ্যাম্পিয়ন্স ট্রফি উইন, বিশেষ করে এই সময় মানে ম্যান সিটির যে দুরবস্থা, এটা নিয়ে খুব কথা হচ্ছে। নিলয়, কি আসলে গার্দিওলার মস্তিষ্কে চলছে নাকি? আসলে স্কোয়াড ডেপথের যে জায়গাটা আছে ম্যানচেস্টার সিটি, সেই জায়গায় একটু ঘাটতি পড়েছে এবছরে। বিশেষ করে তাদের যে মিডফিল্ডার ছিল, নিয়মিত মিডফিল্ডার, রদ্রি বেশ দীর্ঘদিন ধরে ইনজুরিতে আছেন, যে কারণে আপনার ওদের যে স্কোয়াডে যে খেলোয়াড়দের থাকার কথা তারা সুযোগ পাচ্ছেন না, এবং যারা সুযোগ পাওয়ার কথা, যে নতুন নতুন খেলোয়াড়দের তারা নেওয়ার কথা, তারা নিতে পারেনি। এই ট্রান্সফার সিজন তারা কাজে লাগাতে পারেনি।
আমি একটু সম্পূরক কোশ্চেন করতে চাই কুশল ভাইকে। আপনি হচ্ছেন ইউনাইটেড ফ্যান, তো আপনার কেমন লাগছে এই সিটির এই অধপতন বা এই অফ ফর্ম? নিঃসন্দেহে চলমান প্রিমিয়ার লিগে কিন্তু একটি ম্যাচে ম্যানচেস্টার সিটি যেহেতু ওদের অধপতন হচ্ছিল, দেখলাম যে একটি ম্যাচে তারা সেটিকে বলে হচ্ছে ম্যানচেস্টার ডার্বি, ওই ম্যাচটিতে দেখলাম যে 1 গোল খেয়ে গেল। শেষ পর্যন্ত কিন্তু ম্যানিউ ওই ম্যাচটা 2-1 গোলেই জিতলো, এবং ম্যানিউর উত্থানটা দীর্ঘদিন ধরে হচ্ছে না, তবে ম্যান সিটির এই পতনটা ম্যানিউর যারা সমর্থক তারা অবশ্যই এনজয় করছে। পতনও এনজয় করা যায়, এটা আসলে আমরা দেখছি একজনের মানে কারো পৌষ মাস কারো সর্বনাশ আসলে মূল বিষয়টাতেই যায়। নিলে মানে হাউ অ্যাবাউট আদার্স গেমস, যেমন আমরা টেনিসের দেখলাম, অলিম্পিকে দেখলাম, ওভারঅল যদি ক্রীড়াঙ্গনটাকে আপনি কি মূল্যায়ন করেন? আপনি তো প্রচুর খেলাগুলোকে আপনি সংবাদ সংগ্রহের কাজটা আপনি বেশি করে থাকেন, স্পেশালি যদি আদার্স স্পোর্টস বলি, অন ডেস্কে দায়িত্বটা আপনার কাছে অনেক সময় বেশি পড়ে যায়। তো ওভারঅল যে চ্যালেঞ্জিং আসলে আপনার কাছে কোন জায়গাগুলো মনে হয় যে এই সংবাদ সংগ্রহের কথা একটু যদি জানতে চাই, কারণ হ্যাঁ একটু বেশি রাত জাগতে হয়, একটু বেশি সময় কাটাতে হয় এই আর কি। তবে এই বছরটাকে আমি সাম আপ করব কিংবদন্তিদের বিদায় নেওয়ার বছর হিসাবে। আমরা রাফায়েল নাদালের বিদায় দেখলাম টেনিসে, ক্রিকেটে বিরাট কোহলি এবং রোহিত শর্মা বিদায় নিলেন টি-20 থেকে। এই যে আজকে মেলবোর্ন টেস্ট হেরে গেল ভারত, হয়তোবা আমরা টেস্ট ক্রিকেটে খুব শীঘ্রই এই সিরিজ বর্ডার গাভাস্কার সিরিজ শেষে দেখতে পারি তাদের বিদায়, হয়তোবা হতে পারে। তো বিদায়ের বছরটা যেন মানে এই বছরটা যেন মানে খেলোয়াড়দের এই বিদায়ের বছর, কিংবদন্তিদের বিদায়ের বছর। কুশল একটু ছোট্ট করে যদি বলেন যে আসলে আগামী বছর প্রত্যাশাটা কি থাকবে বাংলাদেশের ক্রীড়াঙ্গন নিয়ে, একদম ছোট করে। বাংলাদেশের ক্রীড়াঙ্গন নিয়ে অবশ্যই বাংলাদেশের ফুটবল টিমে একটি বড় সুখবর আমরা দেখতে পেয়েছি যে হামজা চৌধুরী তার আশা হচ্ছে সম্ভবত, যদি সবকিছু ঠিক থাকে, মার্চে ভারতের বিপক্ষে একটি হাই ভোল্টেজ ম্যাচ আমরা দেখতে চলেছি। এবং বাংলাদেশে অনেকেই প্রবাসী ফুটবলার রয়েছেন যারা হোপফুলি বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে চাচ্ছেন, অনেকের সঙ্গে ফুটবল ফেডারেশন কথাও বলছেন। বাংলাদেশের ফুটবলের নতুন দিনের শুরু এর মধ্য দিয়ে হতে পারে, সেটাই আমার প্রত্যাশা, সবারই প্রত্যাশা। আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। দর্শক, আমাদের আজকের আয়োজন এতটুকুই। আগামী বছরের আগাম শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের আয়োজন। দেখা হবে আগামী সপ্তাহে একই সময়ে। আল্লাহ হাফেজ।